আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখনকার যে অনুভূতি আমি এখন ঠিক ওই অনুভূতিটাই ফিল করছি যে আমার ছবিটা এত চড়াই উত্তরের পরে আমার ছবিটা রিলিজ হতে যাচ্ছে। ঠিক নতুন বছরে আফরান নিশোর নতুন কোনো খবর আছে কিনা? খবর একটাই, সেটা হচ্ছে আফরান নিশো একটা সিনেমা করছে দাগি। এইটা ছাড়া কোনো খবর নাই নতুন বছরে বেসিক্যালি। তবে দাগি সিনেমার শুটিং সৈয়দপুরে এই শীতের মধ্যে। সৈয়দপুর কোথায়? সৈয়দপুর কোথায়? যাই হোক, উত্তরাঞ্চলে বোধহয় বাংলাদেশের। সৈয়দপুরে দাগির শুটিং চলছে এই মুহূর্তে। খুব শীত সেখানে। এই শীতের মধ্যে আফরান নিশোর শুটিং সেটের দুইটা ছবিও লিক হয়ে গেছে। এটা হচ্ছে সবচাইতে বড় নিউজ যে সেটের থেকে ছবি একেবারে আফরান নিশোর লুক সহ, সিনেমায় আফরান নিশোর লুক সহ, সিনেমার সেট, তার কস্টিউম, এভরিথিং সেট থেকে লিক হয়ে গেছে। এখন এই ছবিগুলো আমি চাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম, আছে আমার কাছে ছবিগুলো, দেখাইলাম না। অনেকে আবার কমেন্টে লিখছে যে দেখলাম এই পোস্ট ডিলিট করেন, এই ছবিগুলা ডিলিট করেন, এই ছবিগুলা প্রকাশ করেন না। আসলে যার ফ্যান, ধরেন শাকিব খানের ফ্যান বা আফরান নিশোর ফ্যান বা সিয়াম আহমেদের ফ্যান, যেই নায়কের যেই ফ্যান, তারা এক একজন এক এক রকম ধুনের মধ্যে থাকে। তারা এক একজন এক এক রকম মিথের মধ্যে, একটা সংস্কারের মধ্যে, আমরা বলি না কুসংস্কার, একটা সংস্কারের মধ্যে থাকে। তাদের সেই সংস্কারটা কু না ভালো সেটা আমি বলতে চাচ্ছি না। তারা একটা বিষয়ের মধ্যে তারা থাকে। বিষয়টা হলো যে তাদের যাদের যেই নায়কের ভক্ত, তারা সেই নায়কের সিনেমা রিলিজের আগে সেই সিনেমা রিলেটেড কোনো কিছুই তারা আগাম দেখতে চায় না। তারপরেও সেই সিনেমা রিলেটেড ইনফরমেশন তারা চায় প্রচুর। তারা আগাম কিছু শুনতে চায় না, কিন্তু তাও ওই সিনেমা নিয়েই তারা শুনতে চায়, ওই সিনেমা নিয়েই তাদের আগ্রহ, ওই সিনেমা নিয়ে কিছু বলেন, ওই সিনেমা নিয়ে কিছু তথ্য দেন, ওই সিনেমা নিয়ে কন্টেন্ট বানান, সেই কন্টেন্ট ভিউ, সেই কন্টেন্ট শেয়ার, সেই কন্টেন্ট হিট। কিন্তু ওই নতুন সিনেমা নিয়ে তারা আসলে কিছু জানতে চায় না। তারা নতুন সিনেমা সম্পর্কে নতুন করে কিছু দেখতে চায় না, কারণ তাদের দেখার কৌতূহলটা, তাদের দেখার আগ্রহটা কমে যাবে। তো ওই জায়গা থেকে আফরান নিশোর সেই লুক অনেকেই, আফরান নিশোর অনেক ভক্তই দেখতে চায় না, অনেকেই রাগ করছে, কিন্তু দেখছে ঠিকই, ঘোষণা করছে কিন্তু দেখছে ঠিকই। তো সেই জায়গা থেকে এটাই একটা ভাইরাল বিষয় হয়ে গেছে যে দাগির আফরান নিশোর লুকটা ভাইরাল হয়ে গেছে। এদিকে আমাদের একজন ভাইরাল ডিরেক্টর অরণ্য মামুন, তিনি কি কারণে ভাইরাল সেই বিষয়ে নতুন করে আর কিছু না বলি। অরণ্য মামুন বিদ্যা সিনহা মিমের একটা জিমের ছবি পোস্ট করছে। জিমে বিদ্যা সিনহা মিম টাইট একটা ড্রেসে, একটা বস্ত্রে, যেই কস্টিউমটা মোটামুটি আমাদের দেশে বলা যেতে পারে সাহসী কস্টিউম। জিমে যে কস্টিউম নিয়ে তারা ব্যায়াম করে আর কি, বড়লোকের জিমে ব্যায়াম বা মধ্যবিত্তর জিমে এই কস্টিউম নিয়ে, মধ্যবিত্ত যখন শব্দটা আসছে, মধ্যবিত্ত নিয়ে একটা কথা বলবো সামনে, সঙ্গেই থাকেন, একটা চমৎকার বিষয় সামনে আছে। তো যাই হোক, মিমের সেই কস্টিউম মধ্যবিত্তদের জিমে পরে যদি কোনো মেয়ে জিম করতে যায়, তাহলে সেই জিমে অন্য সবাই আসলে বসে থাকবে। হ্যাঁ, যদি এরকম হয় যে সেটা শুধুমাত্র মেয়েদের শিডিউলে, মেয়েদের টাইমে জিম করতে গেছে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু ছেলে মেয়ে একই সময় জিম করে, এরকম টাইমে যদি মিম এই কস্টিউম পরে সেই জিমে ঢুকে, তাহলে ওই জিমে অন্যান্য সব ছেলেদের জিম ওই দিনের জন্য বাদ। যাই হোক, মিমরে কিন্তু করা লাগতেছে এই ড্রেস। আপনারা সিনেমাটা দেখে বলেন, এই ছবিটা দেখে বলেন। তো এই ছবিটা আপলোড করে অরণ্য মামুন সাহেব একটা পোস্ট করছে যে বিদ্যা সিনহা মিম গত 3 মাস যাবত কেন এই ক্লান্ত পরিশ্রম করছে জিমে, শেষ পর্যন্ত সে কি দানব হয়ে উঠছে না? তো মানে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে সে ওই বিদ্যা সিনহা মিমকে নিয়ে দানব নামের একটা সিনেমার ঘোষণা কিন্তু সে মোটামুটি দিয়ে দিল। আচ্ছা, অরণ্য মামুন পাত দিলেও দোষ,
দূর, এটা কিন্তু দোষের কথা বলতেছি না ভাই। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি তার দোষ বলছি। নো, ইম্পসিবল, একদমই না। সে তার একটা সিনেমার ঘোষণা দিয়েছে বিদ্যাসিন নামিমকে নিয়ে, যেটির নাম হতে পারে দানব, এবং এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে বিদ্যাসিন নামিমকে। যেহেতু বিদ্যাসিন নামিম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন এবং সেটার জন্য সে বডি বিল্ডিং করছেন, জিমে সময় দিচ্ছেন, তার মানে এখানে তার অ্যাকশন অনেক দৃশ্য আছে। আমরা অলরেডি অ্যাকশন জ্যাকসন একটা সিনেমা বাংলাদেশে হয়েছিল, অ্যাকশন জ্যাকসনের কপি করে, সেটাও বোধহয় অনন্য মামুনি করছিল বোধহয়। মৌসুমী হামিদ আর ওই মেয়েটাকে, ববি, হ্যাঁ ববি, তো এদেরকে নিয়ে একটা সিনেমা হয়েছিল, অনন্য মামুনি করছিল নাকি আমি জানি না, মনে নেই। ওই সিনেমাটা ওই যে সোনাক্ষী খান্না, সোনাক্ষী খান্নাই তো নাকি, না সোনাক্ষী, ওর বাবার নাম কি, বাপের নামের টাইটেলটা ভুলে গেছি, যাই হোক, সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহার একটা সিনেমা ছিল অ্যাকশন জ্যাকসন নাকি যেন, যাই হোক ওই সিনেমাটার নকল করে একটা সিনেমা হয়েছিল। তারপরে বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের একটা সিনেমা ছিল, সেটাকে নিয়ে নকল করে একটা সিনেমা হয়েছিল, যেটা ওখানে দুইটা ছেলে ছিল, এখানে দুইটা মেয়ে করে একটা সিনেমা হয়েছিল। মেয়েদের অ্যাকশন, যেটা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশে সবার প্রথম আমার মনে হয়, আমার জানা মতে, এর আগেও হয়েছে কিনা জানি না, রিসেন্ট গত 10-25 বছরে সবচেয়ে সবার প্রথম ময়ূরী হচ্ছে গিয়ে নারী কেন্দ্রিক অ্যাকশন সিনেমা বাংলাদেশে ইন্ট্রোডিউস করে। সেই তারপর থেকে কিন্তু অনেক নারী কেন্দ্রিক সিনেমা হচ্ছে। মাহি করেছে, পরিমণি করেছে, ববি করেছে, এখন এসে বিদ্যাসিন নামিম করছে। যখনই আপনারা দেখবেন যে একটা ফিমেল ক্যারেক্টার সিনেমার মেইন ক্যারেক্টারে রূপান্তরিত হয়, তখন তার ভিতরে একটা ক্ষুধা জন্মে যায়। সে প্রত্যেক সিনেমায় মেইন ক্যারেক্টার সে করবে, নাম ভূমিকাটা তার থাকবে, গল্প তার উপরে থাকবে। এই যে একটা ক্ষুধা ভিতরে ঢুকে যায়, তারপরে কিন্তু তার আর নায়িকা হয়ে ওঠা হয় না, মানে সুপারহিট নায়িকা হয়ে ওঠা হয় না। তখন তারপরে অনেক নায়কও হয়তো তাকে আর তার সঙ্গে নায়িকা কাস্টিং নিতে চায় না। আপনারা জয়া হাসানের দিকে তাকান, জয়া হাসানরে আমরা আমাদের দেশে কেন সুপারহিট সিনেমাগুলোতে এখন আর নায়িকা হিসেবে খুঁজে পাই না? শাকিব খানের সঙ্গে ওই যে পূর্ণদীর্ঘ প্রেম কাহিনী নাকি যেন একটা সিনেমা করছে, এরপরে আদতে তাকে কিন্তু আর কোনো বাংলা সিনেমায় নায়িকা হিসেবে ওইভাবে পাওয়া যাচ্ছে না। যেগুলো সে করছে সেই নাম ভূমিকায় করছে, সেই মেইন চরিত্রটা করছে। তো এরকম জয়া আহসান আছে, টাবু আছে, আরো অনেক নায়িকা আছে, যারা নয়নতারা আছে, অনেক নায়িকা আছে ইন্ডিয়ার বাংলাদেশ মিলে, যারা প্রধান চরিত্র যখন করা শুরু করছে, তখন আর তাদের রেগুলার ফিল্মে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো বিদ্যাসিন নামিমের অবস্থাটা ঠিক ওরকম হচ্ছে কিনা, মাহিয়া মাহি মতো বা অগ্নিকন্যা ওই করছিল মাহিয়া মাহি, তারপর থেকে কিন্তু সে আর মাহিয়া মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকে বিদ্যাসিন নামিমের একটু সতর্ক হওয়া উচিত, কারণ সে এখন একটা করছে দানব, আর একটা সিনেমা করবে প্রধান নারী চরিত্র ইসের আরেকটা ডিরেক্টরের, ওই যে ইয়াসমিন, দিনাজপুরের ইয়াসমিনের ইসের উপরে ভিত্তি করে, গল্পের উপরে ভিত্তি করে, ট্রু ইভেন্ট। তো একটার পর একটা বিদ্যাসিন নামিম মানে মনে হচ্ছে যে সে প্রধান নারী চরিত্র গুলো বেছে নিচ্ছে। যেমন মেহজাবিন রিসেন্টলি যেটা করলো মালতী, সেটাও কিন্তু মোটামুটি মুখ থুবড়ে পড়ছে। মালতী অতটা বিজনেস করতে পারে নাই যতটা তারা ঢাকঢোল পিটাইছে। তো মেহজাবিনও কিন্তু সে প্রধান নারী চরিত্রটা ভূমিকায় অভিনয় করতে গিয়েই সে কিন্তু তার ক্যারিয়ারে মোটামুটি একটা শেষ করার একটা প্যারেক ঢুকাই দিছে। ক্যারিয়ার শেষ না ঠিক, কমার্শিয়াল সিনেমায় তাকে নায়িকা হিসেবে আর প্রধান মানে নায়কের বিপরীতে নায়িকা হিসেবে তাকে ওইভাবে খুঁজে পাওয়া হয়তো নাও যেতে পারে। যাই হোক, বলছিলাম ইয়ে নিয়ে, ভাইরাল মধ্যবিত্ত যেহেতু শব্দটা এসছে, ভাইরাল একটা বিষয়, সেটা হচ্ছে তানভীর হাসান একজন নতুন ডিরেক্টর। তিনি তার সিনেমার প্রেস মিটে এসে তার সিনেমা নিয়ে কান্নাকাটি করলেন, চোখের জল ভাসালেন, চোখের জল ছেড়ে কান্নাকাটি করলেন। এটা বাংলাদেশে প্রথম না কোনো ডিরেক্টর তার সিনেমার প্রেস মিটে কান্নাকাটি করবেন।
এর আগে অপু বিশ্বাসের একটা সিনেমা ছিল জয়কে নিয়ে, ওইখানে লেবু নামে একজন ডিরেক্টর ছিলেন। সেই ডিরেক্টরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ডিরেক্টরও তার সিনেমার শেষে কাঁদছে, সে কিন্তু শুরুতে কাঁদে নাই। সে তার সিনেমার শেষে তার ব্যবসা লস করে তখন সে কান্নাকাটি করছে। আর এই ডিরেক্টর তানভীর হাসান, সে কান্নাকাটি করলো সিনেমার শুরুতেই, একবার প্রেস মিটে সে কান্নাকাটি করছে। তার সিনেমা আসতেছে, নতুন বছরের প্রথম ছবি মধ্যবিত্ত। এই সিনেমাটা কেমন হবে জানি না, তবে তার কান্নাকাটি দিয়ে সে কিন্তু ভাইরাল হয়ে গেল। আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখনকার যে অনুভূতি, আমি এখন ঠিক ওই অনুভূতিটাই ফিল করছি যে আমার ছবিটা এত চড়াই উত্তরের পরে আমার ছবিটা রিলিজ হতে যাচ্ছে। ঠিক আমার প্রথম ছেলেটা যখন হয়েছিল হাসপাতালে, ঠিক আমার এইভাবে কান্না এসেছিল। আমার সন্তানটি 11 দিনের দিন তখন মারা যায়। তো আমার কাছে ওইরকম একটা ফিল হচ্ছে যে মধ্যবিত্ত চলচ্চিত্র আমার ওরকম একটা সন্তান, প্রথম সন্তান। তো আপনারা যদি, আমার সাংবাদিক ভাইয়েরা, আমার এই ছবিটার শুরু থেকে আপনারা যে যুদ্ধ করেছেন আমার সাথে, আমার সাংবাদিক ভাইয়েরা সেন্সর বোর্ডের সাথে যে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে আপনারা সহযোদ্ধা না হলে হয়তো আমার মধ্যবিত্ত নামের সার্টিফিকেটটা আমি পেতাম না। এটা আমি সব জায়গায় বলি। সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আর মধ্যবিত্ত নিয়ে আসলে আর কিছু বলার নেই, জাস্ট আমি আমার অনুভূতিটা ব্যক্ত করলাম, কারণ মধ্যবিত্ত নিয়ে সবাই সবকিছু বলেছে। আর এই সিনেমার অমর মালিক ভাই খুব দুর্দান্ত, মানে শক্তিশালী একজন অভিনেতা। তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। আপনারা যারা সাংবাদিক আছেন সবাই অমর মালিক ভাই সম্বন্ধে জানেন। এলিনা শাম্মী অনেক দুর্দান্ত অভিনয় করে, তার অভিনয়ের জন্যই তাকে আমার এই ছবিতে নেওয়া। আর শিশির সর্দার সম্বন্ধে তো আমাদের উপস্থাপক আর যে নীরব ভাই বলেই দিয়েছেন। আর মাইশা প্রার্থী, ওকে আমি বাংলা চলচ্চিত্রে আমি এনেছি। ওর প্রথম ছবি মধ্যবিত্ত এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী। তো আমার গল্পের স্ট্রেংথ শুনে সে এক পায়ে রাজি হয়ে গেছে যে ভাই আমি এই ছবি করবো, আমি চলচ্চিত্র করবো, আমি চলচ্চিত্রে কাজ করব, রাজি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে সকলের সহযোগিতায়, আমার টেকনিক্যাল টিম, আমার কলাকুশলী, আমার শিল্পী, সকলের সহযোগিতা আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আগামী 3রা জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। আশা করি আপনাদের, আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে, আশা করি আপনারা সেই রকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মধ্যবিত্তর মাধ্যমে। তো এটা আপনাদের কাছে আমার জোর আবেদন থাকবে যে আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে, বাংলা সিনেমার দর্শকদের কাছে পৌঁছে দিতে, এবং বাংলা সিনেমা আবার দর্শকদের হলমুখী করার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, সাংবাদিক ভাইদেরকে। এর কোনো বিকল্প নেই। আমার সিনিয়ররা এই কথাটা বলে গেছে, আমিও বলছি, এবং আগামী প্রজন্ম যারা আসবে তারা এটাই বলবে যে সাংবাদিক ছাড়া চলচ্চিত্র অঙ্গন চলবে না, সাংবাদিক ছাড়া চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছবে না। তো আশা করি আপনারা আমার সাথে সেই সহযোদ্ধা হিসেবে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ।